এখানে কিছু আলু নিলাম, তারপর হচ্ছে এখানে হচ্ছে নারকেল বাটা, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, তারপর কাঁচামরিচ, তেজপাতা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, তারপর হচ্ছে গরম মশলা, আর হচ্ছে এগুলো হাঁসের গোস্ত। বাড়িতে গেছিলাম তখন আর কি নিয়ে আসছি বাড়ি থেকে। তো দেখেন আজকে কিভাবে রান্না করি। যারা হাঁসের গোস্ত খেতে চান না তারা এইভাবে রান্না করলে অবশ্যই খাবেন। এগুলো ডিম হয়েছে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। তো আমি প্রথমে একটা পাতিলে দিছিলাম, কিন্তু দিনের বেলা গ্যাস থাকে না, রাত্রের ভিডিও এটা, এর জন্য অন্ধকার লাগে আর আমার লাইটটাও পিছনে। তো সবগুলো মশলা আমি একসাথে দিয়ে দিছি, লবণ দিয়ে দিলাম ভালো করে। এবার মশলাটা কষিয়ে নিয়েছি, কিন্তু ভিডিও যখন করতেছিলাম তখন দেখতেছি অন্ধকার হয়ে যায়। পরে আমি পাতিলটা চেঞ্জ করে কড়াইতে দিয়ে দিলাম। তো আমার সাথেই থাকেন, আমি কিভাবে রান্না করতেছি অবশ্যই দেখেন। যারা হাঁসের গোস্ত খেতে চান না, হাঁসের গোস্ত রান্না করলে একটা মানে অন্যরকম একটা স্মেল আসে, বাট এভাবে রান্না করলে কখনোই এই স্মেলটা আপনারা পাবেন না। তো দেখেন আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি, কত সুন্দর একটা কালার আসছে। তো ঠান্ডার কারণে আমার গলাটা ভাঙা ভাঙা লাগতেছে, প্লিজ আপনারা এটাকে স্কিপ করবেন। দেখেন আমার মশলাটা থেকে তেল বেরিয়ে আসছে, কি সুন্দর লাগছে। মানে কি বলবো, যদি সামনে আপনারা নিজেরা ট্রাই না করলে কখনোই বুঝতে পারবেন না এত সুন্দর একটা ঘ্রাণ আসতেছে। তো আমি মশলাটা ভালোভাবে কিন্তু কষিয়ে নিলাম। এরপর দিয়ে দিলাম মাংসগুলা খুব ভালোভাবে কিন্তু আমি নেড়েচেড়ে কষিয়ে নেব, যেহেতু অনেক বড় আর হচ্ছে অনেক বয়স আর কি, এর জন্য বেশি করে কষানো লাগবে। অনেকগুলো গোস্ত হয়েছে, প্রায় 2-2.5 কেজির মতো হবে একটা হাঁসে। তো আমাদের মানে বরিশাল ভোলার ঐতিহ্য হচ্ছে হাঁস শীতের সময়, আর হচ্ছে চালের রুটি। যারা বরিশাল ভোলাতে আছে তারা অবশ্যই বুঝতে পারে। এখন যেহেতু গরম, হাঁসের সিজন না, তারপরেও আমার খেতে ইচ্ছে করছে। দুই বোনের বাসায় খেয়ে আসছি, আর একটা ঢাকাতে আমি নিয়ে আসছি, এটা আম্মা দিয়ে দিচ্ছে আসার সময়। তো দেখেন আমি নেড়ে ছেড়ে কিন্তু ভালোভাবে কষিয়ে নিতেছি, যেহেতু হাঁসটা অনেক বড়। আর আমি আপনারা বলতে পারেন যে দেখলাম যে নারকেল বাটা ওটা কখন দিবেন। হ্যাঁ, যখন মানে হলুদ মরিচটা যখন এই যে হাঁসের ভিতরে ঢুকবে, একটু কালার আসবে, তখনই আমি হচ্ছে নারকেল বাটাটা দিয়ে দিব। এই যে দেখেন কত সুন্দর একটা কালার আসছে, তেলটাও ছেড়ে ছেড়ে দিচ্ছে। এই পর্যায়ে আমি নারকেল বাটাটা দিয়ে দিব। আমি আবারও নেড়ে চেড়ে কষিয়ে নিব ভালোভাবে মশলার সাথে, হাঁসের মানে গায়ে যাতে, গোস্তের সাথে যাতে আমার নারকেল বাটাটা মানে একদম একসাথে মিশে যায়। তো ভালোভাবে নেড়ে চেড়ে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেব, কারণ দেখেন আমি পানি দিইনি, অনেক পানি বের হয়েছে। এই পানিতেই আমি মশলাগুলো হাঁসটা কষিয়ে নেব। আর আলু না দিলেও হয়, কিন্তু বাচ্চারা তো আলু ছাড়া খাবে না, এর জন্য মানে 2টা আলুও দিয়ে দিব এর সাথে। দেখেন কত সুন্দর যে কালার আসছে, কি বলবো আমি জানি না আপনাদের কাছে কীরকম দেখাইতেছে, কিন্তু মানে আমার রান্না দেখে আমি নিজেই মানে কি বলি, এত ভালো লাগতেছে আমার কাছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনারা একবার ট্রাই করে দেখবেন, অনেক মজা হয়েছে কিন্তু। দেখেন মানে কষে একদম পানিটাও কমে গেছে, তেলটা বের হয়ে গেছে, একদম মাখা মাখা হয়ে গেছে কষতে কষতে। মাংস যত বেশি কষাবেন, মশলা যত বেশি কষাবেন, ঠিক ততই আপনার তরকারিতে স্বাদ আসবে। যে কোনো গরুর গোস্ত, খাসির গোস্ত, হাঁস, মুরগি যাই হোক না কেন, যেটাই আপনার রান্না করেন, দেখেন কত সুন্দর একটা কালার আসছে। তো ভিডিওর এই পর্যন্ত আপনাদেরকে, যারা আমার সাথে আসছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর এতক্ষণে যারা এই কাজগুলো করে দিচ্ছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যে সকল আপু ভাইয়ারা আমার ভিডিওগুলো দেখে খুব সুন্দর সুন্দর কমেন্ট করে, মন থেকে তাদের জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। তো এই পর্যায়ে আমি হচ্ছে আলুটা দিয়ে দিতেছি। আলুটাও বেশি দিইনি, দেখেন 2-3টা আলু দিছি ছোট ছোট করে কেটে। তো এটাকেও কিন্তু আমি খুব ভালোভাবে, যেহেতু পুরান আলু, এই যে নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিতেছি। আমার যেহেতু একটা চুলা নষ্ট হয়ে গেছে, এক চুলায় রান্না করতে হয় একটা একটা করে, 2 চুলায় এখন দিতে পারি না। তো অফ ক্যামেরায় কিন্তু আমি, বাচ্চারা নাকি পোলাও খাবে হাঁসের গোস্ত দিয়ে, আমি অফ ক্যামেরায় আগে কিন্তু পোলাওটা করে নিছি, তারপরে কিন্তু হাঁসের গোস্তটা রান্না করছি। তো দেখেন
শেষ পর্যন্ত থাকলে অবশ্যই দেখতে পাবেন। তো এই যে আবারও ভালোভাবে খুব ভালোভাবে যে এখানে একদম শুকনো শুকনো করে কিন্তু আমি আলুটা সহ মানে কষিয়ে নিতেছি, যেহেতু পুরান আলু ভালো করে না কষালে কিন্তু আলুটা শক্তই থাকবে। মশলা থেকে কিন্তু তেলটা ছেড়ে দিছে। এটা কিন্তু একটা রেসিপি বলতে পারেন, কারণ যারা হাঁস খেতে চায় না, খেতে পছন্দ করে না একটা মানে অন্য রকমের স্মেলের কারণে, কিন্তু আমার মতে এইভাবে যদি রান্না করেন তাহলে কখনোই আপনারা হাঁসের স্মেল পাবেন না। অবশ্যই একবার খেলে বারবার রান্না করতে চাইবেন, খেতে চাইবেন আপনারা, আপনাদের অবশ্যই পছন্দ হবে। তো এই পর্যায়ে কিন্তু আমি ঝোলের পানিটা দিয়ে দিতেছি, যেহেতু ভালো করে কষাইছি এর জন্য পানিটা আর বেশি দিব না আমি। আমার আলু গোস্ত দুটোই সিদ্ধ হয়ে গেছে, ভালোভাবে ফুটে উঠবে, একটু মাখা মাখা করে হলেই কিন্তু আমি নামিয়ে ফেলবো। দেখেন কি সুন্দর ফুটছে, আর হচ্ছে চারদিকে কীরকম তেল ছেড়ে কালারটা অসাধারণ হয়েছে। আর আমার ভিডিওটা দেখে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আর যে সকল আফুরা আমার বাবার জন্য বেশি বেশি দোয়া করে, এত ভালোবাসা দেয়, সেই সকল আফুদেরকে অসংখ্য ধন্যবাদ। এই পর্যায়ে আমি কিছু জিরার ফাঁকি দিয়ে দিলাম, এখন একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। এটা হচ্ছে আমার হাঁসের ফাইনাল লুক, কেমন হয়েছে অবশ্যই বলবেন। তো অফ ক্যামেরা আগেই বললাম ফলোটা করে নিচ্ছি, দেখেন ফলোটাও খুব ঝরঝরা, মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।